পরের ধনে পোদ্দারি করাই যেন স্বভাবে পরিণত হয়েছে ট্রাম্পের। তাই তো ইরাকের মাটির নিচে লুকিয়ে থাকা বিপুল তেল সম্পদের নিয়ন্ত্রণ আজও পুরোপুরি বাগদাদের হতে পারেনি। তেল বিক্রি হচ্ছে, ডলার আসছে, কিন্তু সেই অর্থ গিয়ে জমা হচ্ছে নিউ ইয়র্কে, ফেডারেল রিজার্ভ ব্যাংক অফ নিউ ইয়র্কের তত্ত্বাবধানে। 2003 সালে যুদ্ধের পর পেরিয়ে গেছে বহু বছর। এখন দেশটির আছে সরকার এবং সংসদ, তবু ইরাকের তেলের আয় এখনও নিউ ইয়র্কে বন্দী। আক্রমণের পর যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গঠিত কোয়ালিশন প্রফেশনাল অথরিটি ইরাকের জন্য ডেভেলপমেন্ট ফান্ড ফর ইরাক তৈরি করে, যা রাখা হয় ফেডারেল রিজার্ভ ব্যাংক অফ নিউ ইয়র্কে। তখন বলা হয়েছিল সাদ্দাম আমলের মামলা ও ক্ষতিপূরণ থেকে আয়ের সুরক্ষার কথা, কিন্তু সময়ের সঙ্গে সেই সুরক্ষায় রূপ নেয় নিয়ন্ত্রণে। কারণ ইরাকের বাজেটের প্রায় 90% আসে তেল থেকে, আর সেই তেলের ডলারের চাবি হাতে থাকায় বাগদাদের অর্থনৈতিক কার্যত ওয়াশিংটনের লাগামে বন্দী। এই ক্ষমতার বাস্তব রূপ দেখা যায় বছর 6 আগে 2020 সালে। ইরাক সরকার যখন মার্কিন সেনা প্রত্যাহারের কথা তোলে, তখনই হুঁশিয়ারি আসে নিউ ইয়র্ক ফেডের রাখা ইরাকের তহবিলে ঢোকার পথ বন্ধ হতে পারে। কয়েকদিনের মধ্যেই বাগদাদ অবস্থান বদলায়। কোনো ট্যাঙ্ক কিংবা যুদ্ধ নয়, শুধু নিউ ইয়র্ক ফেডের এক সিদ্ধান্তেই থেমে যায় পুরো রাজনৈতিক উদ্যোগ। কিন্তু এই ব্যবস্থা এত বছর ধরে কেন চলছে? এই প্রশ্নে রয়টার্সকে ইরাকি কর্মকর্তারা বলেন, এতে অর্থনীতি কিছুটাই স্থিতিশীল থাকে, ঠিক থাকে ডলারের যোগান, সহজ হয় আমদানি ও নিয়ন্ত্রণে রাখা যায় দিনারের দাম। পাশাপাশি ডলার লেনদেনে কড়াকড়ির কারণে ঠেকানো সম্ভব হয় অর্থ পাচার। তবে এর ফলেও তৈরি হয়েছে অন্য সমস্যা। ডলার নিয়ন্ত্রণে গড়ে উঠেছে কালোবাজার, সরকারি ও বাজার দরের ফাঁকে বেড়েছে পণ্যের দাম। 2025 সালের শুরুতে বড় মোড় নেয় পরিস্থিতি। যুক্তরাষ্ট্রের চাপে ইরাক বন্ধ করে দেয় ডলার নিলাম ব্যবস্থা, যা এতদিন ফরেন কারেন্সি উইন্ডো নামে পরিচিত ছিল। ইরান যেন কোনোভাবেই ইরাকের মাধ্যমে ডলার না পায়, সেটিই ছিল মূল লক্ষ্য। আর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের সর্বোচ্চ চাপ নীতির সঙ্গে তাল মিলিয়ে। অর্থাৎ ইরানকে অর্থনৈতিকভাবে কোণঠাসা করতে যুক্তরাষ্ট্র যে কঠোর অবস্থান নিয়েছে, ইরাককেও সেই নীতির অংশ হিসেবে ডলার নিয়ন্ত্রণে বাধ্য করা হয়। শুক্তি রায়, RTV।